আমি বিশেষ করে নজর দিচ্ছি। ক্যাপিটাল মার্কেটে অনেক রকম কথাবার্তা আছে, শেয়ার প্রাইস কমে গেছে। আরে শেয়ার প্রাইস কমবে না কেন? জেড ক্যাটাগরি শেয়ার ক্যাপি ট্রানজ্যাকশন করতে দেখেন, হঠাৎ করে জেড ক্যাটাগরিটা এটা বন্ধ করলো, শেয়ার প্রাইস কমে গেল, চেয়ারম্যানের পদত্যাগ চায়। জানো, আমাকেও ইন্ডিরেক্টলি বলছে যে উনি কি করছেন। কারেকশন করতে গেলে কিছুটা ব্যথা সইতে হবে আপনাদের। তবে আমি বলছিলাম লং টার্ম, তবে মোটামুটি আমরা দিচ্ছি, ক্যাপিটাল গেইন ট্যাক্স কমিয়ে দিয়েছি। তারপর আমরা আইসিডিতে আমরা 3,000 কোটি টাকা দিলাম কয়েকদিন আগে। অনেকে ওদের চেতন দিচ্ছে, আমি ঠিক আছে মিউচুয়াল ফান্ডটা অবস্থা খারাপ, চেষ্টা করা হচ্ছে ফাইন্যান্সিয়াল সেক্টরে আমরা যেটা এনবিআর রিফর্ম করার চেষ্টা করছি আমরা, এবং করবো। একটা জিনিস আমরা চেষ্টা করছি, চেয়ারম্যান সাহেব আছেন, যদিও তাদের মনে অনেক দুঃখ কষ্ট আছে, যে পলিসি আর ইমপ্লিমেন্টেশন আমি আলাদা করে দেবো। ট্যাক্স পলিসি আর ট্যাক্স যারা ইনভেস্টিগেশন আদায় করে তারা আলাদা থাকে। কমিশনার ট্যাক্স ইম্পোজ করে, তার কাছে যাবেন, সে আবার বলবে দিতে হবে না দিতে হবে। এমনি জজ আর এসে যদি একই হয় তো সেগুলো বিষয়টা, এবং এটা নিয়ে আমরা কাজ করতে দেখি আমরা যথেষ্ট সম্ভব এটাকে স্যাক্রিফাইস করতে পারবো। আর অর্থনৈতিক ক্ষেত্রে আপনার চিন্তা করতে পারবেন না কত রকম। এক মাসে 18,000 কোটি টাকা সরকার থেকে দেওয়া হয়েছে কতগুলো চেক অনার করার জন্য। এটা জানে আমার ফাইন্যান্সিয়াল স্যার, আপনাদের আমাকে 18,000 কোটি টাকা দিতে হয়েছে। কেন? এক্স ব্যাংকের চেক ফেরত আসবে, সেটা তো বাংলাদেশ ব্যাংক বলছে আমরা ফেরত দিতে পারবো না, উইল হ্যাভ টু অনার দিতে। এই করে করে আমি তার বলে একটু থামাও, আর সরকারের কোষাগার তো খালি করা যাবে না। তো এইগুলো কিন্তু বাস্তব জিনিস। আপনার এখনো অবশ্য আমি জানি কিছু কিছু ব্যাংকের আসে বলে যে আমার এফডিআর চালু হচ্ছে না, দিচ্ছে না, 1 লক্ষ টাকা করে 20,000 টাকা দেয়। আমরা বলছি বাংলাদেশ ব্যাংকের গভর্নরকে বলছি কিছু টাকা দাও, বলে আমি দিয়েছি 1,000 কোটি টাকা কয়েকদিন আগে। এক ব্যাংকে কালকে আমার দেখা করলো স্যার মাত্র 500 কোটি টাকা দিয়েছে। আমি বলি মাত্র 500 কোটি টাকা, ওরা 500 টাকা দিতে হবে কেন আপনাকে? ডিপোজিটের টাকা আছে না? স্যার কোথায় টাকা? এখন আমি বলে যে কোথায় টাকা? চিন্তা করে কিরকম ভাবে ব্যাংকগুলোকে আমরা নিঃশেষ করে দেওয়া হয়েছে। এবং এইগুলো রেসপন্সিবিলিটি আমরা নিয়েছি, ডোনারদের বলেছে আমরা দেবো। এবং ডোনারের আমি তো 6-7 দিন ওয়ার্ল্ড ব্যাংক এর সাথে কথাবার্তা বলে এসেছি। প্রথমে আমাদের কমিটমেন্ট ছিল অল লোন উইল বি পেড, তাহলে ওরা টাকা দেবে। আমি IMF থেকে আমরা 3 বিলিয়ন চেয়েছি, ওয়ার্ল্ড ব্যাংক থেকে একবার সর্বশেষ করলে 6-7 বিলিয়ন চেয়ে। ওরা দে হ্যাভ এ ভেরি পজিটিভ অ্যাটিটিউড। আমাকে গালিগালাজ শুনতে হয়নি, যে প্রশ্ন অনেক সে জবাব দিতে হয়েছে, অনেক কঠিন শর্ত, কঠিন বলবো না, মোটামুটি শর্তগুলো রিজনেবল বলা হয়েছে, এগুলি করো। অ্যান্ড উই আর গেটিং। সো একেবারে হতাশ হয়ে যাচ্ছি, বাংলাদেশ আর এগোবে না, এটা কোনো কারণে ব্যবসায়ীরা একটু হয়, তাতে অনেক রকম সুবিধা অসুবিধা আছে, সেটা উই আর ট্রাইং টু অ্যাড্রেস। আমি অনেক সময় একটু ফ্রাস্ট্রেশন এসে করি, মূল্যস্ফীতি কমছে না কেন? আমি বলবো না, আজকেও প্রধান উপদেষ্টা আমাকে একটা এসে পাঠালেন, দেখো তো মূল্যস্ফীতি কমছে না। আমি মূল্যস্ফীতি আমি কমাবো, ট্যাক্স কমে দিয়ে পেঁয়াজের উপর 0 ট্যাক্স, আলুর উপর 0 ট্যাক্স, সুগারের উপর ট্যাক্স করতে করতে পরে আলটিমেটলি আমি বলছি কদিন পরে, আমি ওনাকে বলছি কদিন পরে আপনিও বেতনই পাবেন না যদি সব দিয়ে দিয়ে আমি ট্যাক্স ইয়ে করে, রাজস্ব আদায় যদি না হয়। তবু উই হ্যাভ ডান ইট। এবং আবার সয়াবিন বোধ আবার দিতে হবে, কোথাও 100 না 150 টাকা পাঠ্য হবে। এগুলো প্র্যাকটিক্যাল জিনিস। আপনার বাইরে থেকে সাংবাদিক ইশারা আছে, কেন কমছে না, ডিমের দাম কমছে না। আর এবার ডিমের দাম আমি বলেছিলাম ডিম তো ম্যানুফ্যাকচার না, তখন ওরা বলছে ওনারা ডিম পারেন না কেন, ওনারা ডিম পারেন না। দিজ আর নট জার্নালিজম, এগুলো কিন্তু সাংবাদিকতা না। এটা আমার উদ্দেশ্য ছিল যে ডিম তো এমন জিনিস না চট করে বানিয়ে ফেলব, সময় লাগবে। 4 কোটি 4.5 কোটি ডিম লাগায়, তখন উৎপাদন হলো 3 কোটি। আমরা ইম্পোর্টের জন্য বললাম সে ভারত থেকে কেন ইম্পোর্ট হবে? আরে বাবা, থাইল্যান্ড থেকে ডিম আনে আপনি খেতে পারেন, একটা ডিম 50 টাকা হবে। ওগুলো আবার বাস্তবতা একটা জিনিস আনলাম, সেটা অনেক দেরি হবে, আর সেটা এনাফ ছিল না। আর যারা দিই তারা মানে এগুলো বাস্তব ব্যাপার আছে। তবে মোদ্দা কথা হলো, যেটা দেবপ্রিয় মেনশন করেছে, ইনস্টিটিউশনগুলো মোটামুটি বেশিরভাগ ইনস্টিটিউশনই একে ধ্বংসের দ্বার প্রান্তে। প্রতিষ্ঠানগুলো আমি নাম নাই বললাম, প্রতিষ্ঠানগুলো আপনি বুঝতে পারবেন, বিশেষ করে সরকারি প্রতিষ্ঠান, স্টেট ওন এন্টারপ্রাইজ, গভর্নেন্স ছিল না,
জবাবদিহিতা ছিল না। রাত 9টা পর্যন্ত যদি সংস্থায় সংসদে বসে সই করার জন্য যিনি বলবেন আর 9টার দিকে একটা ডিরেকশন আসবে, আমি সই করে দেবো, সেটা আমি নাই বললাম, সেই বসে থাকতেন রাত 9টা 10টা পর্যন্ত। সেই রকম প্রধান হলে তো ইনস্টিটিউশনের এই অবস্থা। আর এইটা একটা দিক হল তথ্যটার ব্যাপারে। তো আমি তো এগুলো ফেস করছি এখন। IMF পড়বে তোমার তথ্য ঠিকঠাক। গত পরশুদিন ফাইন্যান্স সেক্রেটারি, ক্যাবিনেট সেক্রেটারি বসেছে, একটা ব্যাপার আছে তথ্যের ব্যাপারে, হাউ টু রিকনসাইল। তখন তাদের দায়িত্ব আমি বলছি তোমরা বসে ঠিক করো যে তথ্যের কতগুলো অ্যাডমিনিস্ট্রেটিভ ব্যাপার আছে, ফ্লো হয় না, তথ্যগুলো সঠিক হয় না। যদিও এই দায়িত্ব BBS এবং অন্যদের, কিন্তু সেখানে সরকারের বিশেষ ফাইন্যান্স ডিভিশনের একটা বিশেষ রোল আছে। কারণ এইগুলো আলটিমেটলি কিন্তু আমাদের জবাবদিহি করতে হয়। তোমার ইনফ্লেশন দেখো, তোমার ডেফিসিট কেন, এরিয়ার কত রয়েছে, এনার্জি প্রাইস বেশি কেন, এইগুলো। অর্থাৎ এই যে তথ্যের প্রবাহটা ঠিক না, কোয়ালিটি এবং পিরিয়ডিসিটি অবস্থা। এই যে কি হাউস হোল্ড এক্সপেন্ডিচার হয়েছে 4 না 5 বছর পরে রেজাল্ট দেবে, কি লাভ হবে? এই 4-5 বছর তো সমস্ত ইন্ডিকেটর সব চেঞ্জ হয়ে গেছে। অথবা তথ্য একটা ইনস্টিটিউশনের একটা ব্যাপার, একটা স্বচ্ছতা জবাবদিহিতার ব্যাপার ছিল না মানে একজন আসছেন হেলথ সেক্টর ক্লাসিক এক্সাম্পল, বহু অনিয়ম হয়েছে। এখন ডিজি বলতে আমার সময় তো হয় না, এবং আপনার সময় হয় না, কিন্তু আপনার প্রেডিসেসর তো করেছে, আপনি তো ইউ হ্যাভ টু ওন। একজন আসতে থাকবে আমার সময় না, আর প্রত্যেকে একটা করাপশন করবে আর মহানন্দে চলে যাবে, বাড়িতে গিয়ে বসে থাকবে। আর তবে এই করে কিন্তু আমাদের অর্থের অপচয় হয়েছে। অনেক প্রজেক্ট নেওয়া হয়েছে, যদি করে ফিজিবিলিটি হয়ে যায়, রেট অফ ইন্টারেস্ট হাই, আর কিছু তো কর অবকাশ দেওয়া হয়েছে, সেটা নাই বললাম। এই চেয়ারম্যান জানেন, এগুলো আপনারা বাইরে হয়তো বুঝতে পারবেন না। এই যে আদানির ব্যাপারে তো কোনো করই দেওয়া হয়নি, কত 4,000 না 5,000 কোটি টাকার মতো। তো এটা একটা কোনো ডিল হলো?